ফুটবল উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে কোনো ম্যাচ নিয়ে না, আজকে কোনো টুর্নামেন্ট নিয়ে না, আজকে সেরকম কোনো আলোচনা করব না। বাট আজকে আলোচনা করবো তার থেকেও একটা গুরুত্বপূর্ণ ব্যাটার, যে ক্রাইসিস চলছে একটা ক্লাবে এবং ক্লাবটার সঙ্গে কি হচ্ছে, যেটা আমরা সাধারণত রিলেট করে থাকি না এই ম্যানেজারটার সঙ্গে। এবং সে অবভিয়াসলি আমরা গ্রেটিভ ভেবে থাকি, এখনও গ্রেটিভ ভাবছি, তার নিয়ে কোনো সন্দেহ নেই। বাট হঠাৎ করে কি ড্রামা চলছে, কি ক্রাইসিস চলছে, সেটা নিয়ে যারা যারা এখনও বুঝতে পারেনি প্লিজ বলে, ওটা হয়তো মিস হয়ে গেছে, বাট যারা যারা এখনও বুঝতে পারেনি তাদের জন্য বলে রাখি, ম্যানচেস্টার সিটির কথা বলা হচ্ছে। ম্যানচেস্টার সিটি লাস্ট 10 ম্যাচের কি রেজাল্ট, সেটা নিয়ে আলোচনা হবে। পেপ গার্দিওলার সাডেন এই ডাউনফল কেন, ম্যানচেস্টার সিটির এই সাডেন ডাউনফল কেন, কি হচ্ছে কি হচ্ছে না, সেটা নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। বাংলায় কোথাও আমার তো মনে হয় না ফুটবলের ভিডিও, মানে ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে ভিডিও বানানো হচ্ছে, বাট বাংলাতেই সবথেকে বেশি খেলা দেখা হয়, আমি যদি জানি না। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর একটা করে লাইক করে দিও। লাইক করে দিলে ভিডিওটা অ্যালগরিদমে সবার কাছে পৌঁছাবে এবং সবাই দেখতে পারবে। তো একটা করে লাইক করে দিও। তো চলো বেশি দেরিতে করে ভিডিওটা শুরু করি। ম্যানচেস্টার সিটি লাস্ট 6-7 বছরের প্রিমিয়ার লিগের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টিম, সবথেকে বেশি সাকসেসফুল টিম। লাস্ট 6 বছরে 5 বার জিতেছে, লাস্ট 3 বছরে 3 বার জিতেছে, 4 বছরে 3 বার জিতেছে। একবার 19-20 না 20-21 লিভারপুল জিতে গেছিলো। তারপর থেকে 21-22, 22-23, 23-24 সব ম্যানচেস্টার সিটি জিতেছে লাস্ট 3 বছরে 3 বার। তো সুতরাং ম্যানচেস্টার সিটি এর মধ্যে হয় সেমিফাইনাল খেলে চ্যাম্পিয়ন্স লিগের, নয় ফাইনাল খেলে, নয় ফাইনাল জেতে। এটা ওদের স্ট্যান্ডার্ড পেপ গার্দিওলা দাঁড় করে দিয়েছে। বাট সাডেনলি ম্যানচেস্টার সিটিতে এমন কি হচ্ছে, যদি আমি দেখি লাস্ট 10 ম্যাচে মাত্র একটা উইন, একটা। তোমাদের বিশ্বাস হচ্ছে না, আমারও বিশ্বাস হচ্ছে না। চলো আমার সামনে রেজাল্টস আছে, ফিক্সার্স আছে, আমি তোমাকে একটার পর একটা বলে শোনাচ্ছি। টোটেনহামের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচ ছিল, 2-1 হেরে গেছে টোটেনহামের কাছে। বর্নমাথের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচ ছিল, বর্নমাথ 2-1 হারায়। স্পোর্টিংয়ের সঙ্গে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ ছিল, স্পোর্টিং 4-1 হারায় ম্যানচেস্টার সিটিকে, 4-1। ব্রাইটনের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচ ছিল, তারপরে ব্রাইটন 2-1 হারায়। তারপরে টটনামের সঙ্গে আবার ম্যানচেস্টার সিটির ম্যাচ ছিল, এবার ম্যানচেস্টার সিটির ঘরে টটেনহাম 4-0 গোলে হারায় ম্যানচেস্টার সিটিকে। এরপরে ম্যানচেস্টার সিটির সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে কি ফ্রেনউডের সঙ্গে ম্যাচ ছিল, ফ্রেন্ডউড ওই ম্যাচটা 3-3 ড্র করে, ড্র। যেখানে ম্যাচটা 3-0 গোলে জিতছিল ম্যানচেস্টার সিটি, এখানে 3-3 ড্র করে। এরপরে দ্য ইনএভিটেবল যেটা হওয়ারই ছিল, লিভারপুলের সাথে ম্যাচ ছিল, তাও আবার অ্যানফিল্ডে, 2-0 গোলে হেরে যায় ম্যানচেস্টার সিটি। এরপরে ম্যাচ ছিল নটিংহাম ফরেস্টের সঙ্গে, ওখানে ম্যানচেস্টার সিটি 3-0 গোলে জেতে। এরপরে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচ ছিল, ওখানে ম্যানচেস্টার সিটি 2-2 গোলে ড্র করে। তারপরে জুভেন্টাসের সঙ্গে কালকে মানে গতকাল ম্যাচ ছিল, এবং সেখানে ম্যানচেস্টার সিটি 2-0 গোলে হেরে যায়। তাহলে মানে কি হলো, লাস্ট 10টা ম্যাচের মধ্যে ম্যানচেস্টার সিটি মাত্র একটা ম্যাচ জিতেছে। ঘোর কলিযুগ চলছে ভাই, ঘোর কলিযুগ চলছে, তুমি মানো না মানো, দিস ইজ নট পসিবল। আমি তো পেপকে কোনো দিন টানা 3টে লিগের ম্যাচ হারতে দেখিনি। পেপকে আমি খুব ভালো করে ফলো করে থাকি, তোমরা যদি না জেনে থাকো তোমরা জন্য বলে দেয় যে পেপ বার্সা লেজেন্ড, অবভিয়াসলি ম্যানচেস্টার সিটির সঙ্গে রিলেটেড হওয়ার থেকে, তবে বার্সার থেকে ম্যানচেস্টার সিটিকে অনেক বেশি ম্যানেজ করেছে। বাট স্টিল পেপ বার্সার হয়ে সেক্সটাপেল জিতেছে, পেপ বার্সার একাডেমি থেকে এসছে, লামাসিয়া থেকে। পেপ বার্সার ক্যাপ্টেন ছিল, বার্সার হয়ে ফুটবল খেলেছে। তো পেপ ইজ বার্সা, দেয়ার ইজ নো ওয়ে, নো আদার ওয়ে অ্যারাউন্ড ইট। ওকে, যারা আজকালকার ফুটবল ফ্যান, যারা ম্যানচেস্টার সিটির ফ্যান হয়েছে টিকটক দেখে, তাদেরকে বলে রাখি, পেপকে নিজের নিজের মনে করো না। পেপ ইজ আওয়ার্স, মানে বার্সা ইজ পেপ, পেপ ইজ বার্সা। ম্যানচেস্টার সিটি বা পেপের সঙ্গে রিলেট করো না। বাট আমরা তাহলে কেন এই ক্রাইসিসটা হচ্ছে, এটা আমরা দুভাগে ভাগ করবো। এক, আমরা টিম নিয়ে আলোচনা করবো। দুই, আমরা পেপকে নিয়ে আলোচনা করবো। পেপকে নিয়ে সেরকম কিছু আলোচনা করার ততটা নেই, বা আছে কিছু পয়েন্টার্স আছে আমার কাছে, সেটা আমি তোমাদের কাছে আলোচনা করবো। কিন্তু তার আগে আমি আলোচনা করবো ম্যানচেস্টার সিটি অ্যাজ এ টিম। এই টিমটা বছরের পর বছর কি করে জিতে আসছে, আর না হলে সেমিফাইনাল ফাইনালে ফিনিশ করছে কি করে, রানার্স আপ হচ্ছে বা ফাইনাল জিতে নিচ্ছে। কারণ এই টিমটার মধ্যে যে একটা স্কোয়াড ডেপথ আছে, ব্রিলিয়েন্ট স্কোয়াড ডেপথ, মানে প্রচুর বড় স্কোয়াড। তুমি যদি ডিফেন্সে দেখো, ডিফেন্সে তোমার কাইল ওয়াকার, নেথানাকে, জন স্টোনস, গোয়ার্দিওল, তারপরে তোমার আকাঞ্জি, তারপরে রিকো লুইস। তো এত প্লেয়ার, ঠিক আছে। আরও একটা দুটো প্লেয়ার যে সার্জি গোমেজ কমেছিল, যাদেরকে লোনে এবছর ছেড়ে দিচ্ছে, তাদেরও ধরে না। তো ডিফেন্স
ডেপথ। মিডফিল্ডের কথা যদি বলি, গুন্ডোগান, ডিব্রুয়না, বার্নার্ডো সিলভা, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, ডোকু, আরও আছে ম্যাথিউস নুনেস, তার আগে আরও প্লেয়ার আছে, অস্কার বফ এরকম ছুটকা ছাটকা প্লেয়ার তো আরও আছে। স্ট্রাইকারের কথা যদি বলো তাহলে আর্লিং হালান্ড ছিল, আর কে ছিল, জুলিয়ান আলভারেজ। বাট এই বছরে আর্লিং হালান্ডকে যে সাবস্টিটিউট জুলিয়ান আলভারেজ, তাকে 70 মিলিয়নে বেচে দেয় ম্যানচেস্টার সিটি। বাট তার ব্যাকআপ হিসেবে কাকে সাইন করে? কাউকে না, বিকজ দে আর গেটিং ককি, যে আমাদের কাছে আর্লিং হালান্ড আছে, দেখো আমরা কত বড় বিজনেস করছি, আমাদের উপর 115টা ল লাগানোর, কি বলে, কারাপশনের ল লাগানোর, কোনো চার্জেস লাগানোর কোনো মানে হয় না। আমরা 20 মিলিয়নে কিনেছি আর্লিং, কি বলে, জুলিয়ান আলভারেজকে 70 মিলিয়ন বেচে দিয়েছি। উই ডোন্ট কেয়ার। কোল পালমার আমাদের গ্রুপের, মানে আমাদের ইয়ের মাল, আমাদের একাডেমির মাল, আমরা 50 মিলিয়নের চেলসিকে দিয়ে দিচ্ছি। উই ডোন্ট কেয়ার, যারা থাকতে হয় না তাদেরকে আমরা বেঁচে দিই। উই ডোন্ট কেয়ার। ফারান তোরেস, তারপরে তোমার জিনচেনকো, তারপরে তোমার গ্যাব্রিয়েল জেসুস, রাহিম স্টার্লিং, আমি বলছি না এরা সিটির ভালো প্লেয়ার, বাট এরা স্কোয়াড ডেপথ হিসাবে বেস্ট প্লেয়ার, এদেরকেও আমরা বেঁচে দিচ্ছি। উই ডোন্ট কেয়ার। বাট এদের সাবস্টিটিউট কাকে এনেছি? কাউ জানি। আর মিডফিল্ডে আমি আরেকটা প্লেয়ারের কথা বলতে ভুলে গেছি, কোভাচিচ। ঠিক আছে, তো কোভাচিচও আছে, কাউ জানি না। রিয়াদ মারেজের সাবস্টিটিউটে কাউকে এনেছি? সাভিনিও। না সাভিনিও রিয়াদ মারেজের মতো স্কিল আছে, না সাভিনিও রিয়াদ মারেজের মধ্যে গোল কন্ট্রিবিউশন আছে, রাইট? সাভিনিও জিরোনার উইঙ্গার ছিল, জিরোনা যে আগের বছর থার্ডে ফিনিশ করেছিল, জিরোনার যে পাবলিকালি একটা দারুণ রান হয়েছিল আগের বছর, বাট থার্ড ফিনিশ করেছিল, সেখান থেকে ছিল। আর ওইখানে জিরোনাতে একটা ভালো সিজন গেছিল সাভিনিওর। বাট এটা সবাই ভুলে যাচ্ছে, সাভিনিও একটা ইয়ংস্টার, 18-19 বছর বয়স হবে বা 20 বছর বয়স হবে, তাকে সিটির মেন টিমের, শুধু মেন টিমের হিস্সা না, মেন টিমের কি বলে, স্টার্টিং 11-এ একদম স্পটটা ফিক্সড করে দেওয়া, এই প্রেশারটা নিতে পারবে তার কি গ্যারেন্টি আছে, রাইট? আর যেখানে জিরোনা একটা সারপ্রাইজিং প্যাকেজ ছিল, তখন তো সাভিনিও আরও সারপ্রাইজ হবে, কেউ নামই শুনি, কেউ জিরোনা ক্লাবেরই নাম শুনেনি, সেখানে সাভিনিওর কে নাম শুনবে, তো ওখানে সারপ্রাইজ প্যাকেজিং হিসাবে কাজ করে গেছে। বাট এখানে কাজ করছে না, এটা প্রিমিয়ার লিগ। এরপরে আমি আরও বলবো, আরও আমার কাছে আছে যে আলভারেজ যে আগের সিজনে 20 থেকে 25টা গোল করেছিল, সেটা রিপ্লেসমেন্ট কোথায়? নেই। কেভিন ডি ব্রুয়না সারাটা সিজনের মধ্যে অধিকাংশ সময় চোটে বাইরে থাকে। কি বলে, তোমার আগের বার ইয়ের ফর্ম দারুণ ছিল, তোমার ফোডেনের ফর্ম, ফোডেনকে প্লেয়ার অফ দ্য ইয়ার জেতানোর দাবি দেওয়া হয়েছে। কিন্তু ফোডেন এই বছর হয়তো ইনজোর ছিল, হয়তো না, ইনজোর ছিল বেশিরভাগ টাইম, আর বেশিরভাগটা টাইমে ফর্মই নেই ফোডেনের। ফর্মই নেই, বল টাচ করতে পারছে না, স্কিল নেই, কিছু নেই। হলো, আরও কার ফর্ম নেই আমি তোকে বলছি, বার্নার্ডো সিলভা, আই থিঙ্ক হি ইজ ডান। আই থিঙ্ক একটা টাইমে বার্নার্ডো সিলভা নিয়ে আমারও পাগলাম হচ্ছিল যে ভাই লেফট উইং খেলতে পারে, রাইট উইং খেলতে পারে, সেন্টার মিড খেলতে পারে, সিডিএম খেলতে পারে, দরকার পড়লে কি বলে লেফট ব্যাক রাইট ব্যাকও খেলে দিতে পারে, হোয়াট এ প্লেয়ার, জিনিয়াস। বাট আই থিঙ্ক হি ইজ ডান। কারণ এই ডান হওয়ার কারণটা কি? ডান হওয়ার কারণটা, এতগুলো প্লেয়ার যে ডান 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 বলেছি, এদের দ্বারা হবে না। কারণ এরা 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 হচ্ছে সিরিয়াল উইনার, এরা লাস্ট 5-6 বছর 7 বছর ধরে কন্টিনিউয়াস জিতে এসছে। এদের মধ্যে ওই জিনিসটা নেই, ওই ওই মানে ক্ষুধাটা, ওই হাংরিনেসটা, টু ওই মানে ওই কি বলে, একটা ট্রফির জন্য যে হাংরি হতে হয়, যে মানে যে একদম ক্ষুধা থাকতে হয়, সেটা এদের মধ্যে নেই, মরে গেছে। দে ডোন্ট কেয়ার। আর যে সাবস্টিটিউটে যাদের নেওয়া হচ্ছে, তারাও, জ্যাক গ্রিলিশ 100 মিলিয়ন সাইনিং, 3টে সিজন 4টে সিজন হয়ে গেছে, এখনো 50টা গোল নেই জ্যাক গ্রিলিশের, কি বলে, এই ম্যানচেস্টার সিটির হয়ে। গুয়ার্দিওল 100 মিলিয়ন সাইনিং ব্যাকে, বাট ব্যাকে সব থেকে বেশি কোলাপস করছে ম্যানচেস্টার সিটি। রিকো লুইস আর কাইল ওয়াকার কালকে জুভেন্টাসের ম্যাচে ডিফেন্সে ছিল। কাইল ওয়াকার তো ভাই, আমি হাত জোর করে বলছি, লিভ ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ। ভাই লিভ ফুটবল হবে না ভাই। কাইল ওয়াকারের একটাই ইউএসপি ছিল, একটাই ট্রেড ছিল, যেটার জন্য কাইল ওয়াকারকে সবার ভালো লাগতো, স্পিড। 1 ভার্সেস 1 কাইল ওয়াকারকে কেউ হারাতে পারবে না ফুট রেসে, এত স্পিড আছে, এত অ্যাক্সিলারেশন আছে। এখন তো সেটাও নেই।
এখন তো সেই স্পিডও চলে গেছে, যে কেউ এরা গেরা ছেঁড়া মেরা রাম সাম যেহেতু মতো যে কেউ আসছে কাইল ওয়ার্কারকে স্পিডে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে পজিশনিং বুঝতে পারছি না, অ্যাটাক মানে অ্যাটেম্প্ট করবো কি করবো না, মানে হেল্ড ব্যাক করবো কি অ্যাগ্রেসিভলি এগোবো তাই জানি না। সো প্লিজ কাইল ওয়ার্কার লিভ ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ, হবে না। এবার আমরা কথা বলবো, মানে আমি গোটা টিম নিয়েই কথা বলে ফেলেছি। আর্লিং হাল্যান্ডের সব থেকে বড় ডাউট এসছে, আর্লিং হাল্যান্ড আগের 2-3 সিজন ধরে যে ফিনিশগুলো করছে সেই ফিনিশগুলো করতে পারছে না, এটা স্বাভাবিক। কারণ এটা ওই যে রোবট করে চিল্লাচ্ছিল, এই যে রোবট না তার প্রমাণ আমরা এই সিজনে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা বলবো পেপকে নিয়ে। এবার পেপেরও একটা ব্লিপ এসছে, মানে শুধু ইঞ্জুরি সেটা বলে তো আর চলবে না, যে রড্রির ইঞ্জুরি, কেডিবির ইঞ্জুরি, ফিল ফোডেনের ইঞ্জুরি, জন স্টোনসের ইঞ্জুরি, জেরেমি ডোকুর ইঞ্জুরি, কোভাচিচের ইঞ্জুরি, এত ইঞ্জুরি গোনালে তো চলবে না, সে তো মানছি, কিন্তু প্লেয়ার তো ফেরতও এসছে। জুভেন্টাসের সঙ্গে তো কেডিবিও ছিল, জুভেন্টাসের সঙ্গে তো তোমার ডোকুও ছিল, জুভেন্টাসের সঙ্গে তো তোমার ফোডেনও ছিল, তোমার জন স্টোনসও ফিরে এসছে, দিয়াসও ফিরে এসছে ডিফেন্সে। তাহলে আর কোথায় ইঞ্জুরি? আমার মনে হয় পেপ গার্দিওলারও একটা ব্লিপ এসছে। আই থিঙ্ক পেপ গার্দিওলা নিজেও যেটা বলেছে, যে পেপ গার্দিওলার আর এনার্জি নেই ক্লাব ফুটবল ম্যানেজ করার জন্য। হয় না ভাই, সবাই আলেক্স ফার্গুসন বা ওরা যেরকম কী বলে তোমার আর্সেন ওয়েঙ্গার যেমন 20-25 বছর ধরে ম্যানেজ করেছে, তখনকার জীবন আর এখনকার জীবনে ম্যানেজ করা 20-25 বছর ধরে ইটস নট পসিবল। দেখতে পাচ্ছ 8 বছর 9 বছর ম্যানেজের কী অবস্থা হচ্ছে, কারণ ইটস নট পসিবল। এখানে তখনকার দিনে শুধু কে প্রেশার ক্রিয়েট করতো? ফ্যান্সরা তো করতো, ফ্যান্সরা এখনও করছে, কিন্তু এখন ফ্যান্সদের হাতে সোশ্যাল মিডিয়া চলে এসছে। এখন সোশ্যাল মিডিয়া প্রেশার ক্রিয়েট হচ্ছে, সোশ্যাল মিডিয়া চলে এসছে, মিডিয়া প্রেশার ক্রিয়েট করছে, তখনকার দিনে ছিল না। আলেক্স ফার্গুসনের সময় বা আর্সেন ওয়েঙ্গারের সময় যদি সোশ্যাল মিডিয়া থাকতো, ওটা তো 3 বছর টিকতে পারতো না, কারণ প্রথম 3 বছর ফেলিয়ারই ছিল, ওদের চেঞ্জ করতেই 3-4 বছর লেগে গেছিলো না। আর্সেন ওয়েঙ্গার এত বছর ম্যানেজ করার পর কি একটাও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পেরেছে? পারেনি না। আমার মতে কন্ট্রোভার্সিয়াল হতে পারে, আমার মতে পেপ গার্দিওলা ইজ ফার বেটার কোচ অর ম্যানেজার দেন আর্সেন ওয়েঙ্গার অ্যান্ড আলেক্স ফার্গুসন। কারণ অবভিয়াসলি ট্রফি দেখে নাও, দুজনের ট্রফি গুনে নাও, 6টা পেল জিতেছে কি না না। তো সুতরাং বাট যে পরিমাণ ট্রলের সম্মুখীন হতে হচ্ছে, যে পরিমাণ এখন গেম একদম ইন্টেন্সিফাইড হয়ে গেছে, ট্যাকটিক্স ইন্টেন্সিফাইড হয়ে গেছে, দিস ইজ নট এ জোক, ব্লাডি জোক। আর আমার মতে সিটির জানুয়ারি উইন্ডো পর্যন্ত এরকমই ফর্ম চলবে, আমি এখন দিয়ে প্রেডিক্ট করতে পারছি। কারণ জানুয়ারি উইন্ডোতে গিয়ে সিটি করবে মোটা পয়সা একদম, মানে মার্কেটকে বলবে এরকম ভাবে চুলের মুঠি ধরে রেন্ডি বানিয়ে দেবে, বলবে যে পুরো মার্কেটকে চুলের মুঠি ধরে বান আমার বান। তখন করবে সিটি মোটা পয়সা খরচা, 6-7টা প্লেয়ার নিয়ে আসবে, তারপর গিয়ে ডেপথ ঠিক হবে, তারপর গিয়ে সিটি যদি কিছু স্যালভেজ করতে পারে এই সিজন থেকে, তাহলে দেখা যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কি মতামত ম্যানচেস্টার সিটি সম্বন্ধে? আদৌ এই ড্রাউটটা কাটবে কিনা বা এই ড্রাউটটা কন্টিনিউ হবে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর যদি সাবস্ক্রাইব না করতে, কী করছো ভাই? প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এটা ফ্রি সাবস্ক্রাইব করা ভাই, সাবস্ক্রাইবটা করে নাও। আমি জানি তোমাদের ভালো লাগছে ভিডিও দেখতে, সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সঙ্গে একটু চ্যানেলটা শেয়ার করে নিও, আর একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট।